সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইন দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি, দুজনই এই ফ্রন্টলাইনে নতুন। আমার বাম দিকে আছেন নাজমুল আশরাফ, সিনিয়র সাংবাদিক, প্রধান সম্পাদক TVN 24। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আর আমার ডানে আছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সচিব, সদস্য সচিব এবি পার্টি। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমার মনে হয় নাজমুল, আপনাকে দিয়ে একটু শুরু করি। কি হচ্ছে, কি হবে, আপনার কি মনে হয়? অনেক কঠিন প্রশ্ন মতি ভাই। তার আগে বলি, আপনি এর মধ্যে বলেছেন যে আপনার অনুষ্ঠানে প্রথম, আমি খুব সম্মানিত বোধ করছি। আপনার অনুষ্ঠান আমার খুব লোভনীয় জায়গা মনে হয় এবং আমি সবসময় দেখি আপনার অনুষ্ঠান। যাই হোক, তো আপনি বলছেন যে কি হবে, কি হচ্ছে এটা আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি। আমরা গণতন্ত্রের জন্য 16 বছর লড়াই করলাম, তারপরে গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই স্বৈরাচারকে বিদায় করলাম। আমরা গণতন্ত্রে ফিরে যাব, তার জন্য নানান প্রক্রিয়া চলছে, সংস্কার ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই যে দুই সরকারের মাঝখানের সময়টা, যে অন্তর্বর্তী সরকার দায়িত্বে আছে, অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করা কঠিন ছিল এবং তাতে করে অনেক বেগ পেতে হয়েছে অন্তর্বর্তী সরকারকে। সবার সহযোগিতা, বিশেষ করে সকল রাজনৈতিক দলের সহযোগিতায় একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসছিল। কিন্তু গত কিছুদিন যা কিছু হচ্ছে, এই যে ছাত্রদের আন্দোলন, রিকশাওয়ালাদের আন্দোলন, চাকরি প্রার্থীদের আন্দোলন, আজকে গতকাল অদ্ভুত এক কাহিনী, নিশ্চয়ই জানেন আপনি, যে ঋণ দেয়া হবে সেইভাবে লোকজনকে সারা দেশ থেকে নিয়ে আসা হয়েছে। প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে আপনি বলতে পারেন পেছনে ষড়যন্ত্র আছে, পতিত শক্তি আছে, বা অন্য কোনো দলের ইন্ধন আছে, যাই বলেন না কেন। কিন্তু যারা সরকারে আছে তারা কি এই পরিস্থিতিগুলো মোকাবেলা করতে পারছে? এই যে ঢাকা কলেজ, সিটি কলেজ মারামারি হলো, এরপরে কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, আর হচ্ছে মাহবুবুর রহমান কলেজ, এই 3 কলেজের ঘটনা গত দুদিন আমরা যা দেখলাম, নৈরাজ্য বললেও কম বলা হবে। মনে হবে দেশে কোনো কর্তৃপক্ষ নাই, আইন কানুন কিছুই নাই, পুলিশ থেকেও নাই, সেনাবাহিনী কিছুই করতে পারছে না। সব মিলে আমরা যদি বলি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি প্রতিদিন প্রতিনিয়ত হচ্ছে, এই যে নানান আন্দোলন, বিক্ষোভ, সংঘর্ষ, এটার ব্যাপারে সরকার কেন এত নমনীয়? এটা তো আর সরকার উৎখাতের আন্দোলন না, অথবা স্বৈরাচার খেদানোর আন্দোলন না। যখন আমরা সেনাবাহিনী, পুলিশ সহ বিভিন্ন কর্তৃপক্ষের নমনীয় অবস্থান এবং সহযোগিতার অবস্থান আমরা দেখেছি, সেই অবস্থা এখন নাই। তাহলে পুলিশের যে সংকটটি আমরা জানি, অনেক পালিয়ে গেছে, অনেক আসছে না, তারা সাহস পায় না, তাদের মোরালিটি নষ্ট হয়ে গেছে, ডাউন হয়ে গেছে, তাদেরকে বুস্ট আপ করার চেষ্টা করছে, তাদেরকে নানানভাবে সহযোগিতা করা হচ্ছে। 3 মাসে পুলিশকে আমরা আগের জায়গায়, তো দূরের কথা, স্বাভাবিক অবস্থা আনতে পারলাম না। প্রত্যেকটা ঘটনায় আমরা পুলিশের যে ভূমিকা দেখি, এটা পুলিশের ভূমিকা মনে হয় না, অনেকটা দর্শকের ভূমিকা এবং নাম খাওয়াস্তে কিছু একটা তারা করে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে পুলিশ একেবারেই কিছু করছে না বা প্রায় ব্যর্থ হচ্ছে। সেখানে সেনাবাহিনী আসছে, সেনাবাহিনী এসে যে বাস্তবতা তৈরি হচ্ছে, সেনাবাহিনী এটা তো আমাদের শেষ ভরসা। আইন শৃঙ্খলা পরিস্থিতি, দেশের স্বার্থ, দেশ রক্ষা, যা কিছু বলি, সে জায়গায় সেনাবাহিনীর উপস্থিতিতেও কোনো কাজ হচ্ছে না, সেনাবাহিনী হস্তক্ষেপ করেও কোনো কাজ হচ্ছে না। সেনাবাহিনীর সাথে পাল্টা পুলিশের মতো ঝগড়া করছে ছেলেরা এবং এমন সব কথা বলছে সেনাবাহিনীর বিরুদ্ধে, আমার মনে হয় কদিন পরে তারা মান সম্মান নিয়ে লেজ গুটিয়ে পালাবে। তার মানে কি দাঁড়াচ্ছে? যে এই যে নৈরাজ্য হচ্ছে, আমরা তো গণতন্ত্রে যেতে চাই, স্বৈরতন্ত্র থেকে এখন তো আমরা মবক্রেসি বা উন্মাদতন্ত্রে আছি এবং এই উন্মাদতন্ত্র প্রতিনিয়ত বিকশিত হচ্ছে, সম্প্রসারিত হচ্ছে, বাড়ছে। সরকার কিছু করতে পারছে না, মানুষ দুর্ভোগে পড়ছে, জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং এই অবস্থা দেখে মানুষ হতাশ হচ্ছে। ফলে অভ্যুত্থান পরবর্তী মানুষের যেই প্রত্যাশা এবং যেখানে আমরা যেতে চাই, যেই বাস্তবতায় ফিরতে চাই, যেই বাংলাদেশ চাই, সেই জায়গায় একটা বড় ধরনের ধাক্কা আমরা খেয়েছি। শেষ কথা বলি, মূলত আমি গোটা সরকার, প্রশাসন, সবার দায়িত্বের কথা বলতে পারি, কিন্তু মূলত এই আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাস্তাঘাটের পরিস্থিতি, আন্দোলন, সংঘর্ষ, মারামারি, যা কিছু বলি, এবং যেভাবে কলেজগুলো ভাঙা হয়েছে, হাসপাতাল ভাঙা হয়েছে, ভয়ঙ্কর অবস্থা। এরকম ঘটনা সাম্প্রতিককালে বা স্মরণকালে আমার মনে পড়ছে না, এরকম ভাঙচুর পাইকারি হারে, প্রত্যেকটা রুমে, প্রত্যেকটা ফ্লোরে, প্রত্যেকটা জায়গায় গিয়া ব্যাপক হারে ভাঙচুর, কোনো বাধা বিপত্তি নাই, কিছু নাই, পুলিশ নাই, কারো কিছু করার নাই। ফলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে আছেন, উনি খুবই ভদ্রলোক, খুবই নিরীহ লোক, খুবই দুর্বল লোক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালানোর জন্য যেই ধরনের আমি বলবো যে দাপটেওয়ালা লোক দরকার, আর এই পরিস্থিতির ক্ষেত্রে সেটা আরও বেশি দরকার। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সেই জায়গায় আমি বলবো উনি পুরোপুরি ব্যর্থ। অনেক ধন্যবাদ ব্যারিস্টার ফুয়াদ। সরকার কেন পারছে না,
কারণ নাজমুল আশরাফ কিন্তু একটা পোস্টমর্টম করেছেন যে এই অভ্যুত্থান পরবর্তী 3 মাস যে কয়দিন হয়েছে এই কয়দিনের সরকারের কার্যক্রম আপনি কিভাবে দেখেন? সরকারের অংশ বলবার আগে আমি অন্য দু একটা পার্সপেক্টিভ বলি আর কি। ওভারঅল বাংলাদেশ রাষ্ট্রে এবং সমাজে ডিসপিউট রেজলিউশনের কোনো মেকানিজম নাই। যেমন ধরেন সারা দুনিয়াতে আমরা যারা লন্ডনে ল পড়েছি আমাদের মেডিকেল নেগলিজেন্স বলে একটা সাবজেক্ট আছে, এটার কিন্তু আলাদা ট্রাইব্যুনাল আছে ওখানে বিচারের জন্য। কিন্তু বাংলাদেশে কয়দিন পরপরই আপনি দেখবেন যে হাসপাতালে ভুল চিকিৎসার একটা দাবি ওঠে, সেখানে স্বজনরা যান, ডাক্তারদেরকে মারধর করেন, ভাঙচুর করেন। এবং আমরা গত ফ্যাসিবাদী আমলের যে সর্বশেষ স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তথাকথিত সামন্তলাল সেন, ওনার সময় আমরা দেখেছি 1,500 থেকে 2,000 হাসপাতাল সারা বাংলাদেশে বন্ধ করে দিয়েছে। এই ইররেগুলারিটিজ, লাইসেন্স নাই, এটা নাই, সেটা নাই, এগুলো করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি এই পেশেন্টরা কোনো না কোনোভাবে ডিউটি অফ কেয়ার থেকে বঞ্চিত হবে, সারা দুনিয়াতে হচ্ছে। এটার তো একটা মেকানিজম আছে। বিদেশে আমি দেখেছি যে হাসপাতালগুলোতে আপনার ইন্টারনাল কমপ্লেইন প্রসিজিওর আছে, সেখানে আপনি কমপ্লেইন করবেন, সেখানে আপনার নেগোসিয়েশন টিম আছে, বাহির থেকে লোক আসবে, তারা আরবিট্রেশন করবার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। এরপর যদি সিরিয়াস প্রসিকিউশন করবার মতো ব্যাপার থাকে এইটা তারা পুলিশকে দিয়ে ট্রাইব্যুনালে, স্পেশালিস্ট ট্রাইব্যুনালে পাঠিয়ে দিবে। যেই ট্রাইব্যুনালের জাজরাও হচ্ছে ডাক্তার প্লাস লয়ার এরকম, অথবা মেডিকেল নেগলিজেন্স সম্পর্কে ভেরি হাইলি কম্পিটেন্ট জাজেস আছেন। তাহলে দেখেন যে বাংলাদেশে এই টোটাল হাসপাতাল কেন্দ্রিক যে ডিসপিউট রেজলিউশন এটা আমাদের দেশে নাই। এবং শুধু ইংল্যান্ডের কথা আমি জানি যে NHS প্রতি বছর কয়েক বিলিয়ন পাউন্ড শুধু মেডিকেল নেগলিজেন্সের কারণে ক্ষতিপূরণ দিতে হয় তাকে। তো এইরকম যদি একটা গ্রিভেন্স মেকানিজম থাকতো তাহলে কি এই যে হাজার হাজার ছেলেপেলেকে গিয়ে এখানে প্রতিবাদ করতে হতো কিনা? 10,000 টাকা ক্ষতিপূরণ দিয়েছে হাসপাতাল, এবং আমরা শুনেছি হাসপাতাল কর্তৃপক্ষ পাশের 2টা কলেজের একটা পার্টিকুলার ছাত্র সংগঠনের ছেলেপেলেকে টাকা দিয়েছে ওদেরকে মারার জন্য। তো এখন আপনি দেখেন যে পুরো সিচুয়েশনটার ভিতরে সব পক্ষের ভিতরে কিন্তু একটা মাস্তানি অ্যাটিটিউড আছে। পেশেন্ট মারা গেছে, জেনুইন ট্রিটমেন্টের পরেও পেশেন্ট মারা যাইতে পারে, সারা দুনিয়াতে আছে। ডাক্তার, হাসপাতাল কর্তৃপক্ষ শতভাগ সেবা দেওয়ার পরেও একটা রোগী মারা যাইতে পারে। অতএব এই প্রসেসটাকে তো পেশেন্টকে ট্রেন করতে হবে, শিখাইতে হবে, তাকে তো এই প্রসেসের মধ্যে থেকে আন্ডারস্ট্যান্ডিংয়ে আনতে হবে। মারা গেছে, আপনি 10,000 টাকা দিয়ে আবার গুন্ডামি করতে গেলেন কেন? রোগীকে 10,000 টাকা দিলেন, ছেলে পেলে খুশি হয়নি, কারণ কোনো কর্তৃপক্ষ নাই তো। আপনি কত দেবেন কত দেবেন না, ভুল স্বীকার করছেন না, টোটাল গ্রিভেন্স মেকানিজমটা অনুপস্থিত। এরপরে দ্বিতীয়ত দেখেন বুয়েটেক্স, তারপরে হচ্ছে পলিটেকনিক মারামারি, ঢাকা কলেজ সিটি কলেজ মারামারি, সোহরাওয়ার্দী কবি নজরুল ভার্সেস বনাম হচ্ছে 30-35 কলেজ মিলায় যেটা হয়েছে। টোটাল আমাদের স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে দেখবেন যে ডিসপিউট রেজলিউশন শেখানো হয় না। আমি স্কুলে কলেজে যেহেতু কাজ করেছি লন্ডনে, আমি দেখেছি যে ছোটোকাল থেকে বাচ্চাদেরকে ডিসপিউট রেজলিউশন শেখানো হয়। যে খেলার মাঠে ধরেন বাচ্চারা মারামারি করেছে, আমরাও করেছি, সবাই করেছে, কিন্তু এটা সমাধানটা কি? আমরা কি ব্যাটের স্ট্যাম্প নিয়ে পরে 2 পক্ষ, 2 মহল্লা, 2 দল, 2 পরিবার, 2 গ্রুপ এসে এরপরে আবার ফার্দার মারামারি করবোটা কি? আমরা কিন্তু কেউ জানি না। ঢাকা কলেজ সিটি কলেজের মারামারি শুরু হয়েছে কি বাসে ওঠা নিয়ে, বুয়েটেক্স পলিটেকনিকে কি নিয়ে শুরু হয়েছে টং দোকানে চা খাওয়া নিয়ে। মানে কত ছোট এবং মানে কত ইগনোর করবার মতো মানে মিনিমাল ইস্যুসগুলো নিয়ে বাংলাদেশে মারামারি হচ্ছে। এবং আমি সোফা শুনলাম 6-7 জন নাকি আজকে মারাও গেছে। এর ভিতরে দেখলাম যে ব্রুটালি পিটায় মারতেছে, লগি বৈঠার সেই সময়কার পিটায় মারার ঘটনার ছবি দেখলাম, যে লুঙ্গি পরা এই সেই, এবং দেখলাম যে লোকাল আওয়ামী লীগের, ছোপা আওয়ামী লীগের লোকজনও এই মারামারিতে অংশগ্রহণ করেছে। তাহলে এটার যদি গোড়ায় যেতে হয়, একটা তো হচ্ছে রাষ্ট্রিক ব্যর্থতা আছে এখানে, রাষ্ট্রের এখানে একটা ব্যর্থতা আছে, ফান্ডামেন্টাল ব্যর্থতা আছে। রাষ্ট্রের ল এনফোর্সমেন্ট এজেন্সি, গোয়েন্দা সংস্থা টোটালি মানে কোনো ফাংশন করছে বলে মনে হচ্ছে না। অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ লিফলেট বিতরণ করছে, শাহবাগে আসলে 1 লাখ টাকা 5 কোটি টাকা হাবিজাবি দিবে, এই যে একটা বিশাল ক্যাম্পেইনটা সে করলো, সে তো এটা 10 ঘন্টায় করে নাই, 1 দিন 2 দিন 5 দিন 7 দিন ধরে কাজটা সে করেছে। তাহলে সেটা গোয়েন্দা সংস্থার নজরে আসলো না কেন? আমাদের এসবি, ডিবি, আমাদের NSI, DGFI কোথায় এরা? এদেরকে সিরিয়াসলি রিকল করা দরকার, হোয়াট ওয়েন্ট রং। থার্ড হচ্ছে এনফোর্সমেন্ট, পুলিশ কোথায়? না কে করবে? এটা করবে অ্যাডমিনিস্ট্রেশন, ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন করবে। যারা দেশের দায়িত্বে আছেন তাদেরকে এগুলো করতে হবে, তাদের দায়িত্ব এগুলো।
এবং আমি বোধ করি এগুলো পাবলিক অ্যাকাউন্টেবিলিটি করা দরকার। বিটিভিকে ডেকে এনে লাইভ করা দরকার, ডিজিএফআই, এনএসআই, এসবি, ডিবিকে ডেকে এনে জিজ্ঞেস করা দরকার যে তুমি এটা জানো নাই কেন, অথবা আমরা 2 ঘন্টা আগে জানলাম কেন। ছাত্রদেরকে হুঙ্কার দিয়ে দিয়ে মানে মাস্তানিতে নামানো হচ্ছে কেন? ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছাত্ররা আসো, শাহবাগে আসো, রাজুতে আসো, এখানে বাঁচাইতে হবে, দেশ ডুবে যাচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার বিপদে আছে। এই করবার ঝামেলাগুলো দেখেন, আনসার পিটানোর জন্য ছাত্রদের নামাইতে হয়েছে না? তো ছাত্ররা যদি নেমে নেমে সিচুয়েশন হ্যান্ডেল করতে অভ্যস্ত হয়ে যায়, তখন কিন্তু ওরা কবি নজরুল আর সোহরাওয়ার্দী কলেজে গিয়ে মারামারি করবে। ওরা তখন পলিটেকনিকে আর বুয়েটেক্সের মারামারিটা করবে, কারণ ও বোধ করছে যে এই রাষ্ট্রে সমস্যা সমাধান করতে হলে আমাকে মারামারি করতে হবে, আমাকে লড়াই করতে হবে। থার্ড একটা জায়গা হচ্ছে, এই যে বিশাল জনগোষ্ঠীর ইন্টারভিউ দেখলাম আপনার বাসে করে, যারা মুন্সিগঞ্জ থেকে আশেপাশের জেলাগুলো থেকে, ঢাকার বসি থেকে এসছে, তাদেরকে যে ইন্টারভিউ করা হয়েছে, তাদের ইন্টারভিউ শুনলে বুঝবেন যে এই দেশের নাগরিক সমাজের অবস্থাটা কি। এদেশের 20 কোটি মানুষ কোন জমানাতে বাস করে? আপনার কাছে মনে হবে তারা 250 বছর 300 বছর আগের গুহা জমানাতে বাস করছে। তারা বিশ্বাস করে যে একটা ছোট্ট লিফলেটে লেখা আছে বলে শাহবাগে গিয়ে পৌঁছলে আমাকে 50,000 1 লাখ টাকা দেওয়া হবে। এই মানুষগুলো কিন্তু ভোটার, তারা কিন্তু 12 কোটি 10 লাখ নাম্বার। এরাই কিন্তু, এদের কাছে কদিন পরে কিন্তু আমার আইন বানানোর জন্য, সংসদে যাবার জন্য তার কাছে ভোট চাইতে হবে। তাহলে রাষ্ট্র কি ধরনের জনগণ নিয়ে বসবাস করছে, এই যে গোড়ার সংকটগুলো, এগুলো কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, রাজনৈতিক দলগুলোকে করতে হবে, আমাদের নির্বাচন কমিশনকে করতে হবে, যে আপনি কি নাম্বারের ভোটার চান না চিন্তার ভোটার চান। এই নম্বরের ভোটার যে একটা লিফলেট দিয়ে মুন্সিগঞ্জ থেকে বাসে চড়ে শাহবাগে আসছে 50,000 টাকা নেওয়ার জন্য, তাকে তো আপনি 2,000 টাকা দিয়ে বিকাশে নগদে ভোট কেনা বেচা করতেই পারবেন। তাহলে কোন লেভেলের জাতিগোষ্ঠী রাষ্ট্রকে আমরা রিপ্রেজেন্ট করছি? আপনার সাজেশন কি? এই টোটাল মানে বিষয় হচ্ছে যে সমস্যাটা একটা গোড়ায়, রাষ্ট্র কাঠামোটাকে যেহেতু রিভাইজ করতে হবে, গঠন করতে হবে। ভোট নিয়ে আমরা আশরাফ ভাই বিভিন্ন শোতে কথা বলেছি যে সংখ্যার ভোটার থেকে চিন্তার ভোটার বানাইতে হবে। এই যে 12 কোটি 10 লাখ মানুষ ভোটার যারা তালিকাবদ্ধ, এদের 10%ও চিন্তার ভোটার না, যারা মর্যাদার উপরে ভিত্তি করে, যাদের বিবেক দিয়ে ভোট দেয়। অনেকেই, অধিকাংশ লোক হচ্ছে লেনদেনে ভোট দেয়। আমাকে ফুসপানি খাওয়াইছে, পান খাওয়াইছে, বিড়ি খাওয়াইছে, সিগারেট খাওয়াইছে, আমার খালা দাঁড়াইছে, মামু দাঁড়াইছে, চাচা দাঁড়াইছে, আমি অমুকরে চিনি, অমুকের বাপ মহান ব্যক্তি ছিলেন, অমুকের দাদা মহান ব্যক্তি ছিলেন, অমুকের দল বিশাল দল, অমুকের বিশাল রাজবংশ ছিল, অমুক অনেক ধনী মানুষ, তারপরে 500 মোটরসাইকেলে করে উনি রোড শো করছেন, অমুক জায়গাতে মমতাজ গিয়ে গান গাইছে, আব্দুল কুদ্দুস বয়াতি চুল নাচাইছে, তো ঠিক আছে আমি ওখানে গিয়ে একটা ভোট দিই। এই যে ভোট দেওয়ার উৎসব মুখর স্টুপিডিটি, এইটা বাংলাদেশের পলিটিক্সে চলে আসছে, এখান থেকে উঠে আসতে হবে। এই পরিবর্তনটা আপনি যেটা বলছেন এটা খুব ভালো কথা, কিন্তু এটার পরিবর্তনটা কারা করবে? রাজনৈতিক দল? অফকোর্স রাজনৈতিক দল করতে হবে, রাষ্ট্র কাঠামো যারা পরিচালনা করছে। দলের মধ্যে তো কোনো ইউনিটি নেই। রাজনৈতিক দল তো নিজেই নিজেকে পরিবর্তন করতে প্রস্তুত না। আমরা যারা রাজনৈতিক দল করছি, আমরা কি আসলে ভিতর থেকে আমাদেরকে পরিবর্তন করার চেষ্টা করছি? আমরা ডজন সংস্কারের প্রস্তাব দিচ্ছি, কিন্তু আমাকে পরিবর্তনের কোনো প্রস্তাব কিন্তু আমি দিচ্ছি না। তো সেইখানে আমি ক্ষমতায় গিয়ে রাষ্ট্রকে কিভাবে পরিবর্তন করব? অনেক ধন্যবাদ মিস্টার ফুয়াদ নাজমুল। আপনি শুনলেন নিশ্চয়ই তাতে কি দাঁড়ালো। তো উনি যেটা বলছেন যে এটা মানে গোড়াতেই সমস্যা, তো গোড়াতেই সমস্যা হইলে আমরা এখন যে দিনগুলো পার করছি, এটা তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি আসলে? না, উনি যেটা বলছিলেন যে ভোটারদের সচেতনতা, ভোটারদের বুদ্ধিবৃত্তিক অবস্থান এবং ভোট দেওয়ার ক্ষেত্রে তার দায়িত্ববোধ, নাগরিক বোধ যে নাই। এখন গণতন্ত্রে তো সবারই একটা করে ভোট। এখন আপনি কি এরকম আইন করতে পারবেন যে এরকম লেভেল অফ ইন্টেলেক্ট না থাকলে পরে কেউ ভোটার হতে পারবে না? সেটা তো আবার গণতন্ত্র বা আইনের সাথে যাবে না। আমি সে জায়গায় আসার আগে বলি যে বিষয়টি নিয়ে আমরা দুজনের সাথে আলোচনা করছিলাম, যে এই যে উন্মাদনা চলছে, আমরা চলতে দিচ্ছি, কঠোর হস্তে দমন করছি না কেন? সরকার দুর্বল, অরাজনৈতিক সরকার, আবার একদিক থেকে সবল, সকলের সমর্থন আছে, সকল দলমত নির্বিশেষে, পতিত স্বৈরাচার ছাড়া সবার সমর্থন আছে। তো সরকারের ভয়টা কোথায়? এখন সরকার যদি ভাবে যে আমি যদি এসব
অপরাধ দমন করতে গিয়ে কঠোর হই, তাহলে আমার বিরুদ্ধে আবার মানুষ খেপবে, আন্দোলন করবে, সেই ফ্যাসিবাদী সরকারের মতো দোষ দেবে, পুলিশ বাহিনী দিয়ে আমরা এদেরকে নির্যাতন করছি, এদের অধিকার কেড়ে নিচ্ছি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কেউ অপরাধ করলে যদি আপনি আইন প্রয়োগ না করেন, তাহলে আপনি ওখানে বসছেন কেন? আপনি যখন ওখানে বসেছেন, দায়িত্ব নিয়েছেন, অপরাধীকে আপনার শাস্তি দিতে হবে এবং নিরীহ মানুষকে আপনার রক্ষা করতে হবে। তো যারা এসব অনাচার করছে, রাস্তায় নেমে ভাঙচুর, মারামারি, কাটাকাটি, এগুলো তো অপরাধ না? নিশ্চয়ই অপরাধ। তো অপরাধের বিরুদ্ধে আমরা এই কঠোরতা কেন দেখাচ্ছি না? আমি বলছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টার কথা, এখন বলি গোটা সরকারই খুব নরম। আমরা কারো মুখে মানে আপনি যদি ন্যায়ানুগ কথা, উচিত কথা, সঠিক কথা, জনস্বার্থের কথা কঠোরভাবে বলেন এবং প্রয়োগ করেন, কেউ আপনাকে দোষ দেবে না। অপরাধীরা দোষ দিতে পারে, তো অপরাধীদের পক্ষ নিয়ে তো আপনি কাজ করবেন না, সেই জন্য তো সেখানে বসেন নাই। আবার এই যে সংস্কৃতিটা কিছুটা বলেছেন উনি, যে কথায় কথায় যখন আমরা ডাক দেই, রাজুতে আয়, এটা করব, সেটা করব, আমরা বঙ্গভবন ঘেরাও করব, আমরা হাইকোর্ট ঘেরাও করব, হাইকোর্ট ঘেরাও করে আমাদের ইচ্ছা মতো দাবি মানানো হবে, আমি সচিবালয়ে ঢুকে যাব, পরীক্ষা দেব না বলে, এইসব তো আমরা মেনেছি। এসব যখন মেনেছি, বাকি 10 জন উৎসাহিত হয়েছে, তার মানে এখন যারাই নামছে রাস্তায়, যারাই অনাচার করছে, মারামারি কাটাকাটি করছে, ওদের মধ্যে ওই বিশ্বাসটা জন্মেছে, আমি যাই করি না কেন কেউ বাধা দেবে না, আমি যাই করি না কেন আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, মামলা করা হবে না, আমাকে গ্রেফতার করা হবে না। এই বোধটা তাদের মধ্যে জেগেছে। আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমাদের তরুণ প্রজন্ম। জনসংখ্যার 2/3 বলা হয়। এই তরুণ প্রজন্ম বাংলাদেশের ভবিষ্যৎ। এরাই স্বৈরাচারের পতন ঘটিয়েছে, এরাই আন্দোলন করেছে। এদের কাছ থেকে আমরা অনেক কিছু দেখি, শিখি, উৎসাহিত হই, উজ্জীবিত হই, অনুপ্রাণিত হই। আবার এদেরই কর্মকাণ্ড দেখলে আমরা খুবই হতাশ হই। ফলে এই প্রজন্ম যে আমাদের শক্তি, আমাদের যে মানে পপুলেশন ডিভিডেন্ডটা আমরা এখন পাচ্ছি, তার অপব্যবহার যদি এভাবে হতে থাকে, তাহলে তো এই প্রজন্মের উপরে আপনি কি ভরসা করবেন? এরা কি করবে দেশের জন্য, সমাজের জন্য? বিশ্ববিদ্যালয়ে পড়া, কলেজে পড়া ছেলেপেলেরা যদি এরকম করে, আপনি সাধারণ মানুষের কাছ থেকে কি আশা করবেন? যাদেরকে ঢাকায় বুঝবাজ করে নিয়ে আসা হয়েছে, তার পেছনে কি? উনি বলছিলেন প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে আপনি দেখেন, এই যে ন্যাশনাল হসপিটালে একজন রুগী মারা গেল, রুগী মারা যেতে পারে, তার নাকি ডেঙ্গু হয়েছিল, তার জন্য ক্ষতিপূরণ দিয়েছে বা কি ম্যানেজ করেছে, তার জন্য 3টা কলেজ, একটা বিশ্ববিদ্যালয় ভাঙচুর করা হলো, একটা হাসপাতাল, 3টা কলেজ পরপর 3 দিন ভাঙচুর করা হলো, হাজার হাজার পোলাপান। এবং সোহরাওয়ার্দী কলেজে দেখলাম ভাঙচুর শেষে তারা গানের সুরে নাচানাচি করছে, উৎসব করেছে। তার মানে এই বয়সের ছেলেপেলেদের মধ্যে এক ধরনের উন্মাদনা এমনিতেই থাকে বয়সের কারণে। আবার এরকম পরিস্থিতি তৈরি হলে সেটা আরও বেড়ে যায়। আর যদি বাধাহীন থাকে তাহলে তো সেটা আরও বেশি বাড়বে। একটা বিশ্ববিদ্যালয় বা একটা কলেজ দেখে 10টা কলেজ নামবে, যে সে নেমে আসছে রাস্তায়, আপনার আটকাচ্ছে, মানুষের দুর্ভোগ করছে, রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে, ভাঙচুর করছে, আমার বিশ্ববিদ্যালয় করতে হবে। মনে হয় যে প্রত্যেকটা কলেজকে একটা করে বিশ্ববিদ্যালয় বানিয়ে দিই আমাদের, এরকম একটা দাবি। ফলে দাবির যৌক্তিকতা, কখন কিভাবে নামছে, নেমে কি করছে, আইন ভঙ্গ করছে কিনা, এগুলো যদি পুঙ্খানুপুঙ্খ রূপে দেখে আমরা ব্যবস্থা না নেই, তাহলে এই অবস্থা চলতে থাকবে। আমার ধারণা, ধরেন গত 2 দিনে আমরা যা দেখেছি, বা গত 2 মাসে বা 3 মাসে আমরা যা দেখেছি, আপনি কি নিশ্চয়তা দিতে পারেন আগামী 6 মাস এটা চলবে না? তো আগামী 6 মাস যদি এটা চলতে থাকে, ছাত্রদের প্রতি, আন্দোলনের প্রতি, গণতান্ত্রিক অধিকারের প্রতি, ফ্যাসিবাদের পতনের পরে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতার প্রতি মানুষ বিতৃষ্ণ হয়ে যাবে। অনেক ধন্যবাদ। মৌলিক প্রশ্ন, এই স্বাধীনতা নাও থাকতে পারে। হ্যাঁ, এই চ্যালেঞ্জ তো রয়ে গেছে। আপনার ব্রিটেনে বাম রাজনীতি করতেন একসময়, খুব মানে ভেটারেন লেফট পলিটিশিয়ান ছিলেন টনি বেন, অক্সফোর্ড ছাত্র ইউনিয়নের ভিপি ছিলেন, এমপি ছিলেন, মিনিস্টার ছিলেন, লম্বা জেনারেশনস অফ পলিটিশিয়ান ফ্যামিলি থেকে এসছে। তার ডায়েরিতে তিনি বলেছেন যে এভরি জেনারেশন হ্যাজ ইটস ওন ফাইট, জেনারেশনাল ফাইট। তো স্বাধীনতা, মুক্তির লড়াই, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, রাষ্ট্র তৈরি করা, রাষ্ট্র গঠন, এর লড়াইটা কখনো কোনো একটা জায়গাতে এসে ফুল স্টপ হয় না, নোক্তা পড়ে না। যেটা আপনারা 60-এর দশকের ছাত্র রাজনীতিতে আন্দোলন করেছেন, নেতৃত্ব দিয়েছেন, আপনারা তখন ভাবেন নাই যে আর একটা যুদ্ধ করতে হবে, একটা 90 করতে হবে, একটা 24 করতে হবে। কিন্তু এগুলোই হচ্ছে একটা জাতির জীবনের বাস্তবতা। স্টেশনে করে করে আপনার জাতিটাকে এগিয়ে নিয়ে যেতে হয়। অতএব এই ক্রাইসিস আছে। আমাদের একটা ছোট্ট জাতি, নতুন জাতি হয়ে ওঠার যে লড়াইটা এবং এটার যে বেদনা, এই বেদনাটা আমাদেরকে মানে এন্ডিওর করতে হবে। এটার কোনো শর্টকাট নাই।
এখানে তর্কটা জারি রাখতে হবে, আলাপটা জারি রাখতে হবে, বিকল্প খুঁজতে হবে, সমাধান খুঁজতে হবে সবার প্রতি সহনশীল থেকে, কাউকে বাদ দিয়ে না, কাউকে এক্সক্লুড করবার কোনো রাজনীতি, কোনো ফ্যাসিস্ট অ্যাটিটিউড নিয়ে এটা করলে সমাধান হবে না। এই লড়াইটাতে এই জন্য হচ্ছে জাতীয় শত্রু মিত্র বোঝাটা খুব গুরুত্বপূর্ণ, যে আমার লোকাল ফেইলিয়রের পাশাপাশি এর সাথে স্যাবোটাজের এলিমেন্ট কোথায় কোথায় আছে সেটা আইডেন্টিফাই করতে হবে। যে একটা ফেলিয়ার হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এজেন্সি কেন্দ্রিক একটা ফেলিয়ার আছে যেটা ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন অ্যাভয়েড করতে পারবে না। ঠিক অ্যাট এ টাইম এটার সাথে স্যাবোটাজ আইটেম কী কী আছে আমরা বিভিন্ন জায়গায় পার্সোনালি জেনেছি, যে বুয়াদেরকে আপনার বিভিন্ন মহল্লাতে 2000 টাকা করে ক্যাশ টাকা দিয়েছে, আজকে সকালে 10টায় যেন শাহবাগে আসে। তারপরে হচ্ছে এবং অনেক বুয়া বাসা থেকে ছুটি নিয়েছে, আমরা আত্মীয়স্বজনের ভিতরে জানলাম যে আজকে কাজে আসতে পারবো না, কেন বলছে যে আমাদেরকে শাহবাগ যাইতে হবে, ওখানে গেলে 50,000 টাকা দিবে, আর গাড়ি ভাড়া বাবদ অ্যাডভান্স 2000 টাকা দিয়ে আসছে বস্তিতে বস্তিতে গিয়ে। টাকাটা কে দিয়েছে? কেউ না কেউ তো দিয়েছে। তাহলে কার হাতে টাকা আছে? যার হাতে টাকা আছে, যিনি অরাজকতা থেকে বেনিফিট নিতে চান, এটার বেনিফিশিয়ারি কারা? অন্তর্বর্তীকালীন সরকার তো বেনিফিশিয়ারি হবেন না। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যারা করেছেন, এখনকার যারা এই সরকারের সমর্থক রাজনৈতিক দল, তারা তো এখান থেকে কোনো বেনিফিট নিতে পারবেন না। তাহলে এখানকার বেনিফিশিয়ারি গোষ্ঠী হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ এবং ডিপোজ সরকার রেজিম যেটা আছে। এই টোটাল প্রত্যেকটা ক্যাওয়াসের সাথে আমাদের এই ডিপোজ রেজিম জড়িত আছে। আমরা দেখলাম যে আপনার এই যে ব্যাটারি চালিত রিক্সা কোন রেজিমে আসছে? এটা তো ঐতিহাসিক কাল থেকে ঢাকাতে ব্যাটারি চালিত রিক্সা ছিল না। আওয়ামী শ্রমিক লীগের নেতৃত্বে গত 15-16 বছরে লক্ষ লক্ষ ব্যাটারি চালিত রিক্সাকে নিবন্ধন দেওয়া হয়েছে সারা বাংলাদেশে। এখন প্রশ্ন হচ্ছে, কাজটা অবৈধ হয়েছে, কিন্তু এই কাজটাকে ঘিরে তো লক্ষ লক্ষ গরিব মানুষের রুটি রুজি জড়ায় গেছে। তাহলে আপনি এইটাকে রাস্তা থেকে সরাবেন, এটা সরাইতে হবে, যৌক্তিক কাজ, কিন্তু সেটা কি 3 দিনের নোটিসে সম্ভব? তাহলে এই কাজটা যে একটা ভালো কাজ আপনি করবেন, এই করার সাথে একটা গভর্নেন্স জড়িত আছে, যেখানে লক্ষ লক্ষ মানুষের রুটি রুজি জড়িত আছে। এখানে যে আদালত জড়িয়ে গেল কেন? আদালতে তো একটা রিট পেন্ডিং করেছে, তো এটা সিকিউরিটি ইস্যু, নিরাপত্তা ইস্যু, এবং অনেক লোকজন মারা যাচ্ছে। জাহাঙ্গীরনগরে একটা মেয়ে মারা গেল গত কয়েকদিন আগে, দেখলেন। ঢাকা শহর থেকে ঢাকার বাইরে বহু জায়গাতে মহাসড়কে পর্যন্ত উঠে যায়। আমি এরকমও দেখেছি আপনার এই আন্দোলন চলাকালীন অবস্থাতে, তার পরবর্তীতে ফ্লাইওভারের উপরে ব্যাটারি চালিত রিক্সা দেখেছি, দিব্যি গাড়ির সাথে কম্পিট করে সে হাঁটছে। এখন আপনি ব্যাটারিটা লাগাইলেন মোটরসাইকেলের গতিতে, হর্স পাওয়ার লাগাই দিলেন 150 সিসির, 1000 সিসির, কিন্তু আপনার চাকাটা হইল বাইসাইকেলের চাকা। তাহলে অবস্থাটা কি হইতেছে? সে তো এটা অ্যাক্সিডেন্ট করবে। এখন আমাদের কয়েকটা নীতিগত প্রশ্ন আসতে হবে, যে আমরা রিক্সা, গতর খাটা রিক্সা রাখবো কিনা, অ্যাজ এ নেশন আমরা রাখবো কিনা, এটা অমানবিক কিনা, এটা 2024 সালে চলতে পারে কিনা। সেক্ষেত্রে রিক্সার বদলে পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত পরিবহন ব্যবস্থা আমরা চালু করবো কিনা, আলাদা লেন দিয়ে, যেটা সুশৃঙ্খলভাবে চলবে এবং কাঠামো পরিবর্তন করতে হবে। আপনার জন্য আপনি সিট বেল্ট করে দিবেন। আমি দেখলাম অনেক জায়গাতে আপনার ট্র্যাক্টরের উপরে দেখবেন যে রিক্সা টাইপ হয়েছে, ট্র্যাক্টরের যে বোর্ড আছে, এই বোর্ডের উপরে দেখবেন 2 জন 3 জন 4 জন বসা যায়, মোটামুটি সিএনজি টাইপ, উপরের ছাতা আছে, খুবই ফ্যাশনেবল। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার এই রিক্সাটাকে কি আপনি ইভলভ করে একটা কমফোর্টেবল সেফ ট্রান্সপোর্টে টার্ন করবেন কিনা, পরিবেশ বান্ধব হবে সেটা করলে সেটার গতি কী হবে, আপনি সিট বেল্ট বাঁধবেন কিনা। অথবা কোনো কোনো জায়গায় দেখেছি আপনার সামনে একটা ভালো ধরনের জায়গা থাকে, কোনো প্যাসেঞ্জার পড়ে যাবে না। আমাদের ঢাকা রিক্সা কিন্তু একটু ঢালু, ওই রিক্সাগুলো দেখলাম যে ফ্ল্যাট রিক্সা, ওখানে বসলে কমফোর্টেবলি বসা যায় এবং সামনে ধরনী আছে, আপনি পড়বেন না ওখান থেকে। তাহলে এই মডেলগুলো নিয়ে তো কাজ করতে হবে কাউকে না কাউকে। আপনার একটা কমিশন করে, কমিটি করে দিয়ে, যাত্রী কল্যাণ সমিতি, রোড সেফটি নিয়ে যারা কাজ করেন তাদের পরামর্শ নিতে হবে, তাদেরকে সাইড রোডে রাখবেন। সাইড রোডগুলোর অবস্থা এত বেশি হয়েছে, রিক্সার কারণে এখন আপনার হাঁটার পথ নাই সেখানে। এবং আমি বোধ করছি যে বাংলাদেশে একটা বিশাল সাইড রোডকে শুধু ওয়াকওয়ে করে দেওয়া দরকার, শুধু হাঁটতে হবে। বা পৃথিবীর সারা দুনিয়াতে আছে বহু রাস্তায় গাড়ি চলে না, মানুষকে আধা মাইল 1 মাইল হেঁটে যেতে হয়। হুইল চেয়ারের আলাদা পারমিট থাকবে, অথবা যিনি প্রতিবন্ধী আছেন তার আলাদা পারমিট থাকবে, কিন্তু ওভারঅল সাধারণ মানুষ হাঁটতে পারবে না, মানে গাড়ি ব্যবহার করতে পারবে না। আপনি সেরকম সেফ ওয়াকওয়ে করে দেন, তাহলে ফিজিক্যালি তো আমরা আনফিট জাতি। এই রাস্তায় সম্ভব কিনা? সাইড রোডগুলোতে সম্ভব, অনেক রাস্তা আছে, অথবা রাস্তার ডিজাইন চেঞ্জ করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এতগুলা মোডের ভেহিকল যদি রাস্তায় চলে, আপনি রোড সেফটি দিতে পারবেন না। এখানে বাস চলছে, প্রাইভেট কার চলছে, সিএনজি চলছে, মোটরসাইকেল চলছে, ভ্যান গাড়ি চলছে, রিক্সা চলছে, ঠেলা গাড়ি চলছে, বাইসাইকেল চলতেছে।
একটা রাস্তায় যদি আপনি এত ডিফারেন্ট গতির এবং মোড অফ ট্রান্সপোর্ট দেন, সেই রাস্তা রোড সেফটি আপনি মেনটেন করতে পারবেন না। অতএব টোটাল রাষ্ট্রের ট্রান্সপোর্টকে ওভারহলিং করতে হবে। রিক্সাকে, অটো রিক্সাকে, বাইককে, ইজি বাইককে আপনি ইন আইসোলেশন যদি দেখেন, এটা সমাধান হবে না। দেশে অ্যাম্বুলেন্স এবং পুলিশের গাড়ি যাওয়ার রাস্তা নাই, তো সেই দেশে আপনি এইগুলা কিভাবে বাস্তবায়ন করেন? না, এটাই তো রাষ্ট্রের কাজ, এটাই হচ্ছে আমার রাষ্ট্রের চ্যালেঞ্জ। এগুলো হচ্ছে, ইটস এ ফ্যাক্ট, কিন্তু প্রশ্ন হচ্ছে সমাধানে যেতে হবে। তো সমাধানে যেতে হলে আমাদেরকে এক্সপার্টদেরকে বসাইতে হবে, আলাপ করতে হবে এবং একটা ট্রানজিশনে যেতে হবে। আপনি 3 দিনের নোটিশে 15 লক্ষ মানুষকে বেকার করতে পারেন না, যত খারাপ জিনিস হোক। 24 ঘন্টার নোটিশে আপনি প্লাস্টিক ব্যান করতে পারেন না। 3 দিনের নোটিশে আপনি সেন্ট মার্টিনে যাওয়া বন্ধ করতে পারেন না। 1 সপ্তাহের নোটিশে 200 ইটভাটা আপনি পার্বত্য চট্টগ্রামে ব্যান করতে পারেন না, কারণ এর সাথে লক্ষ লক্ষ মানুষের রুটি রুজি জড়ায় গেছে। অতএব একটা ভুল কাজকে সঠিক করবার একটা প্রসেস ফলো করতে হবে, এটাই হলো গভর্নেন্স। কারণ ওই ভুল কাজটার সাথে লক্ষ লক্ষ মানুষের রুটি রুজি জড়িয়ে গেছে। তৃতীয় বিশ্বের একটা জায়গাতে যেখানে আমার কোটি কোটি মানুষ বেকার, তেমন একটা দেশে যে কোনো জায়গাতে আমার পশ্চিমের মতো করে একটা সিদ্ধান্ত বাস্তবায়ন করতে অনেক সতর্ক হইতে হবে। এবং এটা এনফোর্স করতে পারবেন না আপনি। প্লাস্টিক কোম্পানিতে তো সেনাবাহিনী নিয়ে গেছে, কোম্পানি বন্ধ করতে পারে নাই, তো প্রতিবাদের মুখে ফিরে আসতে হয়েছে। যেটা হচ্ছে যে কি হচ্ছে আপনি বলেছেন, হ্যাঁ, আমার প্রশ্ন ছিল কি হবে। হ্যাঁ, কি হবে আমার আশঙ্কা, আমি চাই আমার আশঙ্কা ভুল হোক। আমার আশঙ্কা এই যে অনাচার, নৈরাজ্য, উন্মাদনা, এটা প্রতিনিয়ত বাড়বে যদি না সরকার এ ব্যাপারে কঠোর হয়। সেটি স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে পুলিশ, আপনার র্যাব, আনসার, বিজিবি, সেনাবাহিনী, সবাই। আমরা তো যে কোনো ঘটনায় সবাইকে দেখছি, এই গত 2 দিনের ঘটনায় কিন্তু সবাইকে দেখছি মাঠে, কিন্তু পরিস্থিতি তো ওনাদের নিয়ন্ত্রণে নাই, মোকাবেলা নাই। এবং আজকে এই যে মাহবুবুর রহমান কলেজে 2 কলেজ মিলে গিয়ে যে প্রতিশোধ নিল, কারণ আগের দিন তারা এসে তাদের কলেজ ভেঙেছিল, সেই কারণে পুলিশ অনেক পরে ওখানে গেছে। আমরা লাইভেও দেখেছি, আবার ওখানকার লোকজনের বক্তব্য শুনেছি, ছাত্রদের বক্তব্য শুনেছি। তাহলে ওই ছেলেরা আজকে বলছে আমাদের কলেজে এসে ধ্বংস করে দিয়ে গেছে, তো আগের দিন তো তোমরা গিয়ে ওদের 2টা কলেজ ধ্বংস করে দিয়ে আসছো, এবং সেই ছবি আমরা লাইভে দেখেছি বিভিন্ন টেলিভিশনে। তার মানে এই যে প্রতিশোধ পরায়ণতা, এখন রাষ্ট্রীয় পর্যায়ে বড়দের মধ্যে, মুরব্বীদের মধ্যে যদি প্রতিশোধ পরায়ণতা থাকে, তাহলে বাচ্চাদের মধ্যে তো সেটা ঢুকবেই। এখন আপনি বলবেন কোথায় প্রতিশোধ পরায়ণতা? যাদেরকে জনগণ অভ্যুত্থান করে উৎখাত করলো, তাদের প্রত্যেকের বিচার হওয়া উচিত। যারা পালিয়ে গেছে, কিভাবে পালিয়ে গেল, এই প্রশ্ন বারবার উঠছে। আমি বারবারই বলবো যে 5ই অগাস্টের পরে যারা পালিয়ে গেল, এবং আপনি যদি বিগত সরকারের উপর থেকে ধরেন 1, 2, 3 এরকম 10 জনকে ধরেন, আছে তো কয়েকশো, 10 জনকে ধরেন, এই 10 জনের মধ্যে আমরা কয়জনকে ধরতে পেরেছি? 10 জনের মধ্যে বেশিরভাগই পালিয়ে গেছে, চলে গেছে, যেতে দিলাম আমরা, কিভাবে গেছে আমরা জানি না। সেনানিবাসে ছিল, সেখান থেকে কি করে বেরোলো, কিভাবে গেল, এগুলো কোনো উত্তর নাই, কেউ দেয় না। এই সরকারের একটা সুবিধা হলো কি, চুপচাপ থাকে, কোনো কথা বলে না, জবাব দেয় না, আমরা অনেক কিছু জানতে পারি না। নাহলে প্রশ্ন করলে যদি বলতো, পলিটিক্যাল গভর্নমেন্টের মতো অনেক কিছু বেরিয়ে আসতো, অথবা মিথ্যা কথা বলতো, সেটাও ধরা পড়তো। যাই হোক, অনেক কিছু উত্তর জাতি জানে না, কিন্তু এই অবস্থা আপনি নিয়ন্ত্রণ করছেন না। আর ওই যে ঐক্যের কথাটা কেন বললাম, আমরা সবাই একমত, প্রত্যেকেই বলে, গাল ভরা বলি, জাতীয় ঐক্যমত, জাতীয় ঐক্যমত। ভাই, আপনি জনগণের একটা বিশাল অংশকে বাদ দিয়ে কিসের জাতীয় ঐক্যমত করবেন আপনি? যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, যারা সরকারের ছিল, যারা মন্ত্রী ছিল, এমপি ছিল, নেতৃত্বে ছিল, দুর্নীতি করেছে, অপকর্ম করেছে, যত রকমের খারাপ কাজ আছে সব কিছু করেছে, এরকম লোকের সংখ্যা কত হবে? 200, 500, 1000, 2000, 5000, ধরে নিলাম 1 লক্ষ। তো বাকি মানুষ যারা তাদের দলের বা তাদের অনুসারী বা তাদের সাথে ছিল বা তাদের রাজনীতিতে বিশ্বাস করে, তারাও তো মানে এখন পলাতক বা সামাজিকভাবে একরকম মানে বিচ্ছিন্ন। যে প্রশ্নটা ব্যারিস্টার ফুয়াদ আপনাকে করতে চাই, যেহেতু আইন নিয়ে কারবার, আইন নিয়ে আপনার সব কিছু, আইন মাথায় আইন রয়েছে, যৌক্তিক মামলা না নিলে 1 মিনিটে সাসপেন্ড করা হবে, টিএমপি কমিশনার বলেছেন। আপনি নিশ্চয়ই জানেন যে এই কয়দিনে শত শত মামলা হয়েছে, একটা মার্ডার কেসের জন্য 250, 340 পর্যন্ত আসামি দেওয়া হয়েছে, গয়রহ যা দেওয়া যায়। এই পটভূমিতেই সম্ভবত দিয়েছেন, কিন্তু যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, এই মামলাগুলো কি প্রত্যাহার হবে? এইটা তো একটা বড় জায়গা আর কি। সমস্যা হচ্ছে যে আপনি পুলিশ বাহিনীকে গত 16 বছর তাকে ট্রেনিং এবং বাস্তবে কাজ করায় যেভাবে অভ্যস্ত করিয়েছেন, সাডেনলি যদি আপনি তাকে বলেন যে না, তোমাকে আজকে থেকে ইংল্যান্ডের পুলিশের মতো কাজ করতে হবে, তো সে তো ইংল্যান্ডের পুলিশ বলতে কোনো কিছু জিনিস জানে না, তো
ওখানে কিভাবে কাজ করে কিভাবে না করে, কোনটা নিবে কোনটা না নিবে, এটার এই ধরনের কোনো শর্টকাট নোটিশ দিয়ে প্রজ্ঞাপন দিয়ে এটা সমাধান হবে না। সমাধান হচ্ছে পুরো ট্রেনিং ওভারহলিং দরকার পুলিশের। এবং এই যে অজ্ঞাতনামার নামে যে আসামি করা, তারপরে চাঁদাবাজি করা একটা জায়গা, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন খুনের মামলায় ধরেন যেখানে হাসিনা, ওবায়দুল কাদের তাদের আসামি আছে, ৭২ নম্বর আসামি হচ্ছে আশরাফ ভাই, কারণ উনি টকশোতে আমার সাথে বেয়াদবি করছিলেন। ৭৪ নম্বর আসামি হইল মতিউর রহমান চৌধুরী, কারণ হচ্ছে উনি আমার বিরুদ্ধে পত্রিকা একটা লিখছিল। ৭৫ নম্বর আসামি হইল আমার চাচতো ভাই, কারণ আমার গ্রামের জমি দখল করছে। এই ঘটনা সারা বাংলাদেশে হচ্ছে এখন, মানে যার যার ব্যক্তিগত শত্রুতা আছে, আসামিকে চেনে না, আসামি কেউ কাউকে চেনে না, কেউ কাউকে চেনে না, অদ্ভুত ব্যাপার। এবং এটা নিয়ে আমার আত্মীয়স্বজনের ভিতরে এটা হয়েছে। আমেরিকাতে থাকে, বাংলাদেশে বেড়াতে এসছে অসুস্থ মাকে দেখতে, স্থানীয়ভাবে প্রভাবশালী সচ্ছল পরিবার, তার কাছ থেকে চাঁদাবাজি করবার জন্য তাকে একটা খুনের মামলা দিয়েছে। তার বাসা হচ্ছে ইব্রাহিমপুরে, ক্যান্টনমেন্টের ওইদিকে, যাত্রাবাড়ির খুনের মামলা দিয়েছে। এইটা নিয়ে এখন চাঁদাবাজি করতেছে। কারণ হচ্ছে কারা দিয়েছে, তার সাথে একই ব্যবসার অন্যান্য যার অন্য একটা রাইভাল কোম্পানি আছে, ওই কোম্পানিটা চায় যে এই কোম্পানিটা পড়ে যাক, তাকে এখন হেনস্থা করবার জন্য দিয়েছে। এবং এটার সাথে স্থানীয় রাজনৈতিক দল এবং পুলিশ ইনভলভ করেছে, এটা দিয়ে তারা চাঁদাবাজি করবে। এই ঘটনাগুলো সারা দেশে হচ্ছে। এই যে দেখেন, ওই যে উপদেষ্টা বশিরউদ্দিন সাহেব, আমরা ওনাকে সবাই চিনি, টিপিক্যাল একজন বিজনেসম্যান, রাজনীতি করেন নাই, কোনো ব্যাকগ্রাউন্ড নাই, দুর্নীতির কোনো অভিযোগ নাই, প্রফেশনাল বিজনেসম্যান, তাকে একটা খুনের আসামি করে ফেলছে। তার ভাই আওয়ামী লীগ করবে সেটা অন্য বিষয়, ওটার বিচার হবে, কিন্তু ভাই আওয়ামী লীগ করে এটা তো আমার কোনো অপরাধ হইতে পারে না। তো সেখানে দেখলাম তাকে আসামি করে তাকে সমালোচিত করা হইলো, কন্ট্রোভার্সিয়াল করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো এই যে কালচারটা আসছে কোত্থেকে, বাংলাদেশে রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীদের লোকাল কিছু সোর্স অফ ইনকাম আছে, তার ভিতর একটা ইনকাম সোর্স হচ্ছে মামলা। সারা বাংলাদেশে আপনার বড় বড় রাজনৈতিক দলের কিছু দালাল টাইপের লোক থাকে, এরা স্থানীয় প্রশাসন, পুলিশ, কন্ট্রাক্টরি ডিপার্টমেন্টগুলো আছে, ডেভেলপমেন্ট ওয়ার্কস যেখানে হয়, এইগুলোর সাথে একটা আরেকটা চক্র আছে। এই চক্র করে সে আয় উপার্জন করে খায়। তো এবং এটা সে করে যাচ্ছে। এরপরে দেখবেন ডিশের ব্যবসা আছে, ইন্টারনেট কানেকশনের ব্যবসা আছে, বর্জ্য ব্যবস্থাপনা ব্যবসা আছে, হকার, রাস্তার ফেরিওয়ালাদের ব্যবসা আছে। এই ব্যবসাগুলো দেখবেন কোনো রাজনৈতিক দল প্রফেশনালি কর্পোরেটাইজ করছে না। সারা দুনিয়াতে তো আমরা দেখেছি যে এটা বিগ কোম্পানি আছে, আপনি যখন নেট নেবেন, যে কোম্পানির ইন্টারনেট নেবেন সেই কোম্পানি আপনাকে লাইন টেনে বাসায় কানেকশন দিয়ে যাবে। তাহলে আপনাকে লোকাল কোম্পানি দিতে হচ্ছে কেন, এবং লোকালি এটা ফ্র্যাঞ্চাইজ দিচ্ছেন কেন? আপনার বর্জ্য ব্যবস্থাপনা প্রফেশনাল হচ্ছে না কেন? থাকেন 2024-এ, দেশ নাকি 16 বছরে ডিজিটাল হয়ে গেছে, বর্জ্য ব্যবস্থাপনা তো অ্যানালগরে ছাড়াই গেছে, গুহা যুগে চলে গেছি আমরা। উন্মুক্ত ভ্যানে করে একটা মানুষ টানতে পারে না, দেখবেন 2-3 মিলে ঠেইরা বর্জ্য ব্যবস্থাপনা করছে। এবং প্রতিদিন এইটাতে চাঁদাবাজি আছে শুধু ঢাকাতেই কয়েক কোটি টাকা। প্রত্যেকটা বাসা থেকে কিন্তু ওরা ব্যাপক পরিমাণ চাঁদাবাজি করছে। সিটি কর্পোরেশন যে টাকা দিয়ে বলছে দিতে, লোকাল যে কন্ট্রাক্টর আছে সে ওই টাকা নেয় না, 130 টাকার বদলে সে 250 টাকা নেয়। যদি ভাড়াটিয়ারা জিজ্ঞেস করে যে ভাই সিটি কর্পোরেশন তো বলছে 150 টাকা দিতে, 160 টাকা দিতে, বলে ভাই কালকে থেকে আপনার ময়লা নিব না। তাহলে এই যে বর্জ্য ব্যবস্থাপনা দেখবেন কোনো রাজনৈতিক দল কিন্তু এটা নিয়ে কথা বলে না। হকারের বিজনেস চেঞ্জ হয়ে গেছে না? আমরা তো জানি যে গত এই গুলশান, এই গুলিস্তান, পল্টন, বিজয়নগর, কাকরাইলের টোটাল হকার ব্যবসা পরিবর্তন হয়ে গেছে, কোটি কোটি টাকা লেনদেন হয়ে গেছে। এখানে কোনো রাজনৈতিক দল কথা বলে না, এগুলা দেখবেন কখনোই বলে না। কিছু কিছু ব্যাপারে দেখবেন আমাদের সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে একটা মানে একতলাফ নাই, কোনো বিষয়ে একতলাফ নাই। তার যদি আপনি বেতন বাড়ান, একতলাফ নাই। আপনি বিনা পয়সায় রাজুকের ফ্ল্যাট দেবেন, একতলাফ নাই। ট্যাক্স ফ্রি গাড়ি আইনা দিবেন, একতলাফ নাই। থোক বরাদ্দ দিবেন বছরে বছরে 5 কোটি, 10 কোটি, 20 কোটি, কোনো একতলাফ নাই। তো এই হচ্ছে রাষ্ট্রের ব্যবস্থাপনার সমস্যা। অতএব রাজনৈতিক দলগুলোকেই এই জায়গাটাতে সমাধান আকারে হাজির হইতে হবে। এইটা যদি না বলছেন ভবিষ্যতের কথা, আমরা বলছি এই মুহূর্তে যে মামলা হলো এগুলোর কি হবে? এই মামলা সমাধান এইভাবে করতে হবে যে এই প্রসেসের মধ্যে দিয়ে আপনার পুলিশকে নতুন ম্যানুয়ালে ট্রেন করাইতে হবে। ব্রিটিশ কলোনিয়াল ম্যানুয়াল দিয়ে স্বাধীন রাষ্ট্রের পুলিশ প্রশাসন চলবে না, এটা ভেঙে দিতে হবে। এবং আমি বোধ করছি যে সেন্ট্রাল কমান্ড দিয়ে পুলিশের কাঠামোটা ভেঙে দেওয়া দরকার। আপনার যদি লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ইউনিট করি আমরা, ধরেন আমি বোধ করি যে আমাদের একটা স্থানীয় প্রশাসন থাকা দরকার, উপজেলা পরিষদ, ইউনিয়ন, পৌরসভা, সিটি, হাবিজাবি কিছু দরকার নাই। আমার 5 থেকে 6 হাজার উপজেলা করে দেন। প্রত্যেকটা উপজেলা পরিষদের
নিজস্ব পুলিশ ফোর্স থাকবে, তারা বিজ্ঞাপন দিয়ে পুলিশ নেবে, তাকে ট্রেন করে দেবে পুলিশের সেন্ট্রাল কমান্ড, তাকে ট্রেন করে ম্যানুয়াল দিয়ে গাইডলাইন দিয়ে আইন শিখায়, কিন্তু রিক্রুটমেন্ট করবেন লোকাল ইউনিট। এটা করে দিলে পুলিশের সেন্ট্রাল কমান্ডটা ভেঙে দিতে পারবেন। সেন্ট্রাল কমান্ড ভেঙে দিলে আপনি করাপশন, মিথ্যা মামলা, লুটপাট, গুন্ডামি এগুলো বন্ধ করে দেওয়া সম্ভব। ট্রেনিং ম্যানুয়াল পরিবর্তন করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। না, এই ভুয়া মামলার ব্যাপারে কিন্তু আমাদের আইন উপদেষ্টা এর মধ্যে বলেছেন যে নির্দেশ দেওয়া হয়েছে যে কেউ যে কারোর বিরুদ্ধে মামলা নিয়ে আসলে তার ন্যূনতম ভিত্তি কি আছে প্রাথমিকভাবে খোঁজ খবর নিয়ে তারপরে মামলা নেওয়ার জন্য। আর যাত্রার নামে দিয়ে দিচ্ছে এরকম একটা দুইটার ব্যাপারে যদি ব্যবস্থা নেওয়া হতো, আমরা অনেকগুলো গণমাধ্যমে দেখেছি বাদী জানেই না সে কাকে আসামি করেছে, জীবনে দেখা হয় নাই, এবং মামলা দেয়া মামলা তোলা এটা নিয়ে বাণিজ্য হচ্ছে, তৃতীয় পক্ষ এই কাজগুলো করছে। সেদিন একটা রিপোর্ট দেখলাম। তো ফলে এরকম দু একটা ঘটনা গভীরে গিয়ে যদি সরকার ব্যবস্থা নেয় তাহলে বাকিরা একটু সতর্ক হতে পারে। যেটা আমি বিরতির আগে শেষ করতে পারি না সেটা হচ্ছে যে আপনি যা কিছু করতে চান, যে লক্ষ্য অর্জন করতে চান, যেই বাংলাদেশি করতে চান না কেন, মোটা দাগে একটা জাতীয় ঐক্য লাগবে। আমরা ভারতের আগ্রাসন থেকে মুক্ত হয়েছি, আবার না পাকিস্তানের আগ্রাসনে চলে যাই, আমেরিকা না এসে বেশি খবরদারি করে, এরকম বহু ব্যাপার আছে মানে এক্সটার্নাল, সেখানে তো জাতীয় ঐক্য দরকারই আছে। ইন্টারনালিও আমরা যে পরিবর্তিত পরিস্থিতিতে যে লক্ষ্য অর্জন করতে চাই, যে বাংলাদেশ গড়তে চাই, যেভাবে রাজনীতিটাকে পরিশুদ্ধ করতে চাই, অর্থনীতিটাকে ভালো করতে চাই, আপনার সাম্য নিশ্চিত করতে চাই, এরকম আরও অনেক কিছু আমরা চাই। সেই চাওয়াগুলোর ক্ষেত্রে তো মোটা দাগে একটা আপনার ঐক্য লাগবে। সেই ঐক্য শুধু রাজনৈতিক দলগুলোর ঐক্য না, আমি বলছি জনগণের ঐক্য। জনগণের একটা বড় অংশকে তো আমরা বাদ দিয়ে কথা বলছি, জনগণের একটা বড় অংশকে আমরা গুহার ভিতর লুকিয়ে রেখেছি, জনগণের একটা বড় অংশ স্বাভাবিক অবস্থায় নাই, ফলে তারা তাদের অস্তিত্ব রক্ষার জন্য কোনো না কোনো অপকর্মে যুক্ত হবে। এই যে যত ঘটনাগুলো, তার পেছনে কিছুটা উনি বলছিলেন, পেছনে তাদের ইন্ধন থাকতে পারে। এই যে ঋণ দেওয়ার কথা বলে ঢাকায় লোক নিয়ে আসা, কথায় কথায় রাস্তায় লোকজন নেমে যাওয়া, অনাচার করা, সরকারকে বিব্রত করা, মানুষকে কষ্ট দেওয়া, মানে পরিস্থিতি খারাপ করার চেষ্টা তো তারা করবেই। তো তাদেরকে আমি দূরে রেখে, গুহায় রেখে এসব করতে দেব, নাকি তাদেরকে শুদ্ধ করে কাছে এনে একসাথে মিলেমিশে কাজ করব? অপরাধ যারা করেছে প্রত্যেকে শাস্তি হবে, সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যারা সমর্থক, তারা কি অপরাধ করেছে? যদি অপরাধ কেউ করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। কিন্তু মোটা দাগে ওই আমলের যত মানুষ, মানে ওই সরকার, ওই দল, ওই দলের সহযোগী, জাতীয় পার্টি 14 দল, উমুক তুমুক, এমনকি ওই আমলে ওই সরকারের বাড়ির আশপাশ দিয়ে হাঁটাফেরা করছে, এরকম লোকজনকেও আমরা এখন শত্রু বানিয়ে ফেলতেছি, তাদেরকে ট্যাগ দিচ্ছি। আপনি এখন ধরেন এই সরকারের বিরুদ্ধে বা বিগত সরকারের পক্ষে না, মানে ওই দলের মানুষের অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, সাথে সাথে আপনাকে বলবে যে আপনি তো ফ্যাসিবাদের দোষর, আপনি তো স্বৈরাচারের দোষর। সেই জন্য মানুষ এখন সত্য কথা, উচিত কথা বলতেও ভয় পায়। ফলে এই ভয়টা দূর করে যদি আপনি একটা মোটা দাগে ঐক্য তৈরি না করেন, তাহলে এই যে বিশাল জনগোষ্ঠী অপকর্ম ষড়যন্ত্র করতেই থাকবে। আর যেটা উনি শুরুতে বলছিলেন, এরা যে এসব করতে পারছে কেন? কারণ আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের কর্তৃপক্ষ, আমাদের লোকজন সেভাবে কাজ করছে না। এখন আমলারা বলেন, গোয়েন্দারা বলেন, পুলিশ বলেন, অন্য যেসব বাহিনী বলেন, সবাই যদি অসহযোগিতা করে তাহলে কেমনে দেশ চলবে? তাহলে যারা দায়িত্ব নিয়েছেন তারা এই অসহযোগিতা করা মানুষগুলোকে চিহ্নিত করে বাদ দেবেন, না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, না হলে বলবো যে আমি পারছি না। একটা সমাধান তো বের করতে হবে, এইভাবে তো চলতে পারে না। এইভাবে চলতে পারে না, এটা একটা। যাই হোক, তা আমি আপনার সুবিধার জন্য, আলোচনার জন্য আমি দিচ্ছি যে এখন এই মুহূর্তে একটা বিতর্ক আছে। সেই বিতর্কটা হচ্ছে এই মুহূর্তে নির্বাচন না সংস্কার শেষে নির্বাচন, এই নিয়ে একটা বিতর্ক আছে। আপনার মত কি? আমি এর আগে মামলার ব্যাপারে একটা কথা বলি। ইংল্যান্ডে আপনার ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশন নামে একটা বডি আছে। বাংলাদেশে গত আমলে আপনার রাজনৈতিক মামলা হয়েছে প্রায় 1,32,000-এর উপরে। এই মামলাগুলোর একটা সমাধান করতে হবে। এটা থেকে শুরু করে এখনো যে চলমান মিথ্যা ভোগান্তিমূলক মামলাগুলো আছে, এটার জন্য এই মডেলটা বিবেচনা করে একটা ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশন করে দেওয়া দরকার। যদিও আমরা দেখতে পাচ্ছি সরকার বিভিন্ন ডিস্ট্রিক্টে চিঠি দিয়ে কমিটি করে দিচ্ছে এগুলো করবার জন্য, কিন্তু এইটা ব্যুরোক্রেসির ভিতরে চলে যাওয়ার কারণে এটা জটিলতা আরও বাড়বে। এটা ইন্ডিপেন্ডেন্ট একটা সেল করে দেওয়া দরকার, ডাইভার্স বড় আকারের সচিবালয় করে দিয়ে সেখানে তারা মামলাগুলোকে স্ক্রুটিনাইজ করা দরকার। এই মিথ্যা মামলাগুলো, একটা জিনিস মাথায় রাখতে হবে যে মামলা হয়রানিমূলক হইলেও অনেকে কিন্তু আসামি, গাড়ি কিন্তু পুড়ছে, রোড কিন্তু ব্লক হইছে, মানুষ খুন হইছে, অতএব কেউ না কেউ কিন্তু এখানে দোষী আছে। হয়তো 1,500 লোক দোষী না, 4 জন হইলেও দোষী আছে। অতএব এইটাকে ভেটিং করে এই মামলাগুলোর ব্যাপারে একটা প্রসেস ফলো করে সমাধানে আসা দরকার। আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলো বলছে ডিসেম্বরের ভিতরে
নির্বাহী আদেশ দিয়ে হোম মিনিস্ট্রির মাধ্যমে সব মামলা করে দেওয়া, বাতিল করে দেওয়া, আমি এই পদ্ধতিটাকে রং মনে করি। আমি মনে করি হোম মিনিস্ট্রির এই ধরনের ক্ষমতাই থাকা উচিত না। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট বডিকে দিয়ে ভেটিং করাইতে হবে, কারণ ভেটিং করাইলে পরেই আপনি বুঝবেন ভুল কোথায় হয়েছে, তখন ওইটার আলোকে আপনি পুলিশ ফোর্সকে মানে অনেক লম্বা প্রক্রিয়া হবে সমানে। আপনি হেনস্থা করবেন না, কাউকে গ্রেফতার করছেন না তো, কাউকে আপনি জেলে দিচ্ছেন না তো, কাউকে তো আপনি বেইলের সুযোগ থেকে বঞ্চিত করছেন না তো, লোকগুলো বাইরে আছে। অতএব তাকে পাসপোর্ট থেকে বঞ্চিত করবেন না। কেউ যদি বিদেশে পড়তে যায়, কোনো ঝামেলা অথবা কাজে যায়, এগুলো সব অধিকার এনশিওর করতে হবে। কিন্তু এই প্রসেসটাকে ভেটিং করাটা জরুরি এই কারণে, তা না হলে আপনি প্রতিষ্ঠান সংস্কার করতে পারবেন না। এই কমিশন ভেটিং করে দেখবেন, আপনাকে রিকমেন্ডেশন দেবে কোথায় কোথায় জুডিশিয়ারি ফেল করেছে, কেন কগনিজেন্সে নিল। এই যে বিচার বিভাগ হাজার হাজার লক্ষ লক্ষ মামলা কগনিজেন্সে নিয়েছে না, সুপিরিয়র কোর্ট নিয়েছে, ডিস্ট্রিক্ট কোর্ট নিয়েছে, কেন নিয়েছে? তারা জাজদেরকে প্রশিক্ষণ দিতে হবে, ট্রেন করতে হবে। এখানে কি এক্সিকিউটিভ ইন্টারফেয়ারেন্স ছিল কিনা, হোম মিনিস্ট্রি, ল মিনিস্ট্রি ফোন করে বলেছে কিনা যে ওকে জামিন দেওয়া যাবে না। জামিন দেওয়া যাবে না বললেই তো আরেকটা মামলা তৈরি হইল, আপনাকে এখন হাইকোর্টে যাওয়া লাগলো কাজটার জন্য। তাহলে এই যে প্রসেসটা কোথায় কোথায় ফ্লড হয়েছে, এইটা নিয়ে সিরিয়াসলি কাজ করা দরকার। আওয়ামী লীগের ব্যাপারে যেটা আশরাফ ভাই বলেছে, আমি মনে করি একটা তাওবা কমিশন করা দরকার। তওবা করার একটা সুযোগ দিতে হবে। যিনি ফৌজদারি অপরাধ করেন নাই, মানবাধিকার লঙ্ঘন করেন নাই, গুম খুন গণহত্যার সাথে জড়িত না, শুধুমাত্র আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে রাজনীতি করছেন, ভোট দিচ্ছেন, তিনি স্বীকার করবেন ওখানে গিয়া যে আওয়ামী লীগ করছি, ফ্যাসিবাদের দোসর ছিলাম, দালাল ছিলাম, এই জন্য তওবা করতেছি। তওবা করে তাকে স্বাভাবিক জীবনে আসার একটা স্পেস দিতে হবে। তা না হলে এরা প্রচুর হটকারিতার সাথে জড়িয়ে যাবে ইভেনচুয়ালি, তার অস্তিত্বের স্বার্থে। ইদার তারা অন্য দল হয়ে যাবে, ওই দলে গিয়ে হটকারিতা করবে, এই প্রসেস চলবে। সংস্কার না নির্বাচন, আমি বোধ করি এই ডাইকোটমিটা আসলে নাই। সংস্কারের মধ্যে নির্বাচন আছে। এই ডাইকোটমির আলোচনাটা হচ্ছে ডিভাইসিভ, আমি এটা বোধ করি না। গণ অভ্যুত্থানের স্পিরিট যেটা, এবং গণ অভ্যুত্থানের নেতৃত্বের জায়গা থেকে দেখতে হবে, কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে এই গণ অভ্যুত্থান হয় নাই। যদিও সকল রাজনৈতিক দল এখানে অংশগ্রহণ করেছে, জীবন দিয়েছে, ত্যাগ কোরবানি করেছে, 16 বছর ধরে এটার গ্রাউন্ড তৈরি করেছে, সব করেছে। তো তাদের নেতৃত্বে যেহেতু এই গণ অভ্যুত্থান হয় নাই, তাদের নির্বাচনের দাবিটা এখন প্রাইম দাবি না। প্রাইম দাবি হচ্ছে তরুণদের দাবিটা। ওই দাবিগুলো দাবি, সেই দাবিগুলো কি? সেই দাবিগুলো দেয়ালে দেয়ালে লেখা আছে। লাখো শহীদের রক্তে ঘেঁষা গড়া দেশটা কারো বাপের না, সংস্কার চাই, পরিবর্তন চাই, বাংলাদেশ 2 চাই। এই আকাঙ্ক্ষাগুলো হচ্ছে গণ অভ্যুত্থানের প্রাইম ওয়ার্ক, ফোকাস। এরপরে কিন্তু একটা রোডম্যাপের কথা বারবার বলা হচ্ছে, নির্বাচনের রোডম্যাপ দেন, কি হবে? রোডম্যাপ তো প্রফেসর ইউনূস দিয়েছেন। নিউ ইয়র্ক টাইমসের সাথে ইন্টারভিউতে উনি ডিটেল রোডম্যাপ বলেছেন যে আমি কমিশন করে দিয়েছি, কমিশন যে রিকমেন্ডেশনগুলো দেবে, এই রিকমেন্ডেশনের উপর ভিত্তি করে রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের সাথে আমি বসে কথা বলবো। যতটুকু করবার অনুমতি ওনারা সবাই একমত হয়ে দেবেন, অতটুকু করব। যদি ওনারা সবাই বোধ করেন যে কোনো রিফর্ম করব না, এরপরে ভোটার লিস্ট তালিকাটা হালনাগাদ করবে, নির্বাচনের প্রস্তুতি নিয়ে একটা পর্যায়ে নির্বাচন দিয়ে দিবেন। এইটা ভঙ্গুর প্রশাসনের যে বাস্তবতায় আমরা বাস করছি বাংলাদেশে, এখানে দিন তারিখ দিয়ে বাজার করা সম্ভব না। 31শে ডিসেম্বর আলুর কেজি কয় টাকা থাকবে এটা আপনি এখন বলতে পারছেন না। এটা একটা রিয়েলিটি, কারণ আমার টোটাল ইনস্টিটিউশন কলাপস করেছে। এর থেকে বেশি লম্বা রোডম্যাপ দেওয়া এই রাষ্ট্রের বর্তমান কাঠামোতে সম্ভব না, কারণ এটা নির্বাচনকালীন সরকার না যে আমার সবকিছু ঠিক আছে, আমি 90 দিনের জন্য এসেছি। কিন্তু এটা কি করে সম্ভব? কতদিন হবে নির্বাচনটা? ওনারা তো বলতে হবে যে এতদিনের মধ্যে নির্বাচন হবে। না, ওনারা তো হচ্ছে দিন তারিখ না, কাজের কথা বলছেন, যে এই কাজগুলো করে আমরা নির্বাচনের দিকে যাব। কারণ হচ্ছে গণ অভ্যুত্থান তো শুধু নির্বাচনের জন্য আসে নাই, এই বাস্তবতা আমাদেরকে মেনে নিতে হবে। শুধু নির্বাচনের জন্য আমরা যারা লড়াই করছি, আন্দোলন করেছি, আমাদের নেতৃত্বে তো মানুষ নামে নাই। অতএব আমাদের এই অবদান এবং ভয়েড দুইটাকে তো মাথায় রেখে কাজটা করতে হবে। পুরো বাংলাদেশ নেমেছে পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য। নির্বাচন অবশ্যই এটার অংশ, অবশ্যই সেটা ডায়ালগের মাধ্যমে স্টেক হোল্ডারদের সাথে কথা বলে ঠিক করতে হবে। এটা পারপেচুয়াল না, এটা অনন্তকালের জন্য না। অনেক ধন্যবাদ আপনাকে। না, সেটা হলো কি যে গণ অভ্যুত্থানের চেতনা এখন আমরা যার যার মতো করে ব্যাখ্যা করছি। অভ্যুত্থানের সময় এই যে বৈষম্যবিরোধী ছাত্ররা কি বলেছিল, কি দফা ছিল, কি দাবি ছিল, এগুলো তো আমাদের সবার মুখস্থ, সেদিনের ব্যাপার এখনো লিখিত আছে, অন রেকর্ড আছে। ফলে আমরা অনেক কিছু সেখানে ইম্পোজ করছি কিনা, বা এই যে নির্বাচন, গণতন্ত্রে ফিরে যাওয়া, স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়া, এই বিষয়টার সাথে আন্দোলনকারীদের বিরোধটা কেন?
আমি জানি না, যেটা বুঝি বক্তব্য শুনে সেটি হচ্ছে যে ওনারা অনেক লম্বা একটা সময় চান, যার মাধ্যমে গোটা রাষ্ট্রটাকে বদলে ফেলে একেবারে নতুন একটা বাংলাদেশ তৈরি করবেন। সেই জন্য এখনও তারা নির্বাচন চান না। আর রাজনৈতিক দলগুলো নির্বাচন চান কারণ তারা 15 বছর নির্বাচন করতে পারে নাই, 15.5 বছর করতে পারেন নাই, দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিলেন, সংসদের বাইরে ছিলেন, জনগণের আকাঙ্ক্ষা মিটাতে পারেন নাই। এই সব কিছু মিলিয়ে এবং গণতন্ত্রের তাগিদ তো আছেই, সেই নিয়ে তারা চায়। উনি যেটা বললেন যে ডক্টর ইউনূস রোডম্যাপ দিয়েছেন নিউ ইয়র্ক টাইমসে, উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন 100 দিনের মাথায়, তখন কিছুই বললেন না। আর উনি আমেরিকার পত্রিকা ইন্টারভিউ দিয়ে বললেন এটা কি জাতির কজন লোক কিভাবে জানবে, কজন পড়ে বা শুনবে। বিষয়টা হলো কি যে উনি যেটা বলেছেন এটা স্পষ্ট, এবং একই কথা যেটা আপনি বলেন নিউ ইয়র্ক টাইমসে, একই কথা ডেইলি স্টারকে দেওয়া ইন্টারভিউতে বলেছেন যে সংস্কার কমিশনগুলো রিপোর্ট দেওয়ার পরে সেগুলো নিয়ে দলগুলোর সাথে আলোচনা করবেন। দলগুলো যদি বলে আমরা এটুকু করব, এটুকুই করব, যদি বলে করবই না তাহলে এখনই নির্বাচন দিয়ে দিব। ক্লিয়ার। নির্বাচন কমিশনও গঠিত হয়ে গেছে, যদিও এই কমিশন এবং কমিশন গঠনের প্রক্রিয়ার সাথে আমি পুরোপুরি একমত না। এটা পরিবর্তিত পরিস্থিতি, অভ্যুত্থানের লক্ষ্য, আকাঙ্ক্ষা, চেতনা যাই বলি না কেন তার সাথে যায় না। আমরা গতানুগতিকভাবে এই পতিত সরকারের নিয়ম অনুযায়ী, সেই আইন অনুযায়ী একই ধরনের ব্যক্তিদেরকে নিয়ে আমরা নিয়ে আমরা একটা করলাম, সেটা কি হবে আমরা জানি না। কিন্তু নির্বাচন হওয়া উচিত চূড়ান্ত লক্ষ্য। এখন যে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা সমালোচনা করছি প্রতিনিয়ত, এবং পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, সামনে আরও খারাপ হতে পারে, এইটা আপনার জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত উন্নতি হবে বলে আমার মনে হয় না। অনেক ধন্যবাদ আপনাকে নাজমুল আশরাফ, আপনাকে এবার ধন্যবাদ জানাচ্ছি। ব্যারিস্টার ফুয়াদ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। হাতে সময় নেই, শেষ করতে হচ্ছে। দর্শক মণ্ডলী, আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।